নমস্কার। বেশ কিছুদিন বিরতির পর আমরা আবার ফিরেছি একটি নতুন গল্প নিয়ে। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সার্থক, পিয়ালি, প্রতীক এবং সৌগত। গল্পটি এডিটিং, সাউন্ড এফেক্টস করেছে পিয়ালি। গল্পটির পোস্টার ডিজাইন, ভিডিও ডিজাইন করেছে সার্থক। এই গল্পটি বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্টস ইউজ করেছি। আপনাদের অনুরোধ করব, দয়া করে হেডফোন ইউজ করবেন গল্পটি শোনার জন্য। আর গল্পটি কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন শুরু করছি আজকের নতুন গল্প, পোল্যান্ডের হানাবাড়ি। বছরটা 1957। তাপসবাবু এবং ওনার স্ত্রী যাচ্ছেন ডারহাম ইউনিভার্সিটি। তাপসবাবু ডারহাম ইউনিভার্সিটিরই একজন প্রাক্তন ছাত্র। প্রায় 20 বছর পর নিজের কলেজে ফেরত যেতে, তাই একটা আলাদাই উত্তেজনা হচ্ছে ওনার। স্বাধীনতার পর আর আসা হয়নি এই দিকে, কিন্তু এখন যখন স্বাধীনতার 10 বছর পর উনি এসে পৌঁছালেন নিউক্যাসেলের স্টেশনে, তখন ওনার মনে হলো যে কিছুই তো পাল্টায়নি এখানে। জায়গা, লোক ইত্যাদি সব সেই আগের মতনই রয়ে গেছে। ডারহাম ইউনিভার্সিটি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলের তরফ থেকে যখন ওনার কাছে নিমন্ত্রণটা এসে পৌঁছালো আর উনি জানতে পারলেন যে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে, তখন ওনার খুশির যে কোনো ঠিক ঠিকানা ছিল না। সেটা এই দেখেই বোঝা গিয়েছিল যে উনি গামছা পরে রাস্তা দিয়ে দৌড়ে নিজের গিন্নিকে জানাতে পাশের মুদিখানার দোকানে চলে গেছিলেন। সাধারণত একটা গম্ভীর মানুষকে এরকম অবস্থায় দেখে দোকানদার আর ওনার গিন্নি দুজনেই হয়রান হয়ে গিয়েছিলেন। তাপসের গিন্নি অর্থাৎ শ্রীমতী নবনীতা এই দৃশ্য দেখে নিজের হাসি আটকাতে পারেন। নবনীতা আর তাপসের বিয়ে হয়ে প্রায় 15 বছর হয়ে গিয়েছে। নবনীতার কলেজের চাকরিটা ছেড়েও প্রায় 10 বছর হয়ে আসে। তাপস আর নবনীতার জীবনটা একটু আলাদা অন্য কোনো সাধারণ জুটির তুলনায়। আইসিএস পরীক্ষা পাশ করেও তাপস কখনো ব্রিটিশদের অধীনে কাজ করতে চায়নি। তাপসের বাবা ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে আইসিএস হওয়াটা কোনো চারটিখানি ব্যাপার না, কিন্তু তাও কোথাও যেন তাপসের এটা মনে বাঁধেনি যে ব্রিটিশের অধীনে কাজ করতে হবে। পড়াশোনা এক জিনিস, তবে কাজ। নবনীতা যখন কলেজ ছেড়ে রহস্য রোমাঞ্চ গল্প লিখবে ঠিক করলো, তখন তাপসবাবুও ঠিক করেছিলেন যে নিজের গিন্নিকে সফল করার জন্য উনি যা যা দরকার তাই করবেন। এই সূত্রতেই তাপস আর নবনীতার দুঃসাহসিক পর্ব শুরু। নবনীতার গল্প লেখার ধরনটা একটু হলেও আলাদা। ওনার গল্প লেখার একটা বড় অংশ ছিল সত্যিকারের ঘটনা এবং জায়গা থেকে অনুপ্রেরণা নেওয়া, আর এই জিনিসটাই অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল তাপসের। পেছনের 8 বছরে তাপস আর নবনীতা প্রায় 50টিরও বেশি ভুতুড়ে জায়গাতে গেছেন, আর শুধু যে গেছেন তা নয়, রাতও কাটিয়েছেন। এই জায়গাগুলো বিশেষতভাবে ব্রিটেন আর ভারতেই ছড়ানো। গিন্নি যখন এই অভিজ্ঞতা ব্যবহার করে উপন্যাস লিখতেন, তখন তাপস এই অভিজ্ঞতাকে ব্যবহার করে পেপার লিখতেন, যেখানে উনি ব্যাখ্যা করতেন যে কেন ভূত বলে কিছু হয় না। প্রত্যেকটা কারণ যেটা দেখিয়ে বলা হতো যে এই জায়গাতে ভূত আছে, সেই প্রত্যেকটা কারণের উনি বৈজ্ঞানিক এবং যুক্তিমূলক ব্যাখ্যা দিতেন। সাথে ওনার ক্যামেরায় তোলা ছবিকে প্রমাণ হিসেবেও দেখাতেন। এই সূত্রতেই ব্রিটেনের ডেভন ডিস্ট্রিক্টের বেরি পমেরাও গ্রামে ভুতুড়ে রাজপ্রাসাদের ভূত ভাগাতে খুব সাহায্য করেছিলেন আমাদের তাপস আর নবনীতা। এই রাজপ্রাসাদেরই মালিক ছিলেন লর্ড হেটমেয়ার। লর্ড হেটমেয়ারের ছেলের ক্লাসমেট ছিলেন তাপস। এই ব্যারি পমেরয়ের ভূতের মিথ্যে ধারণায় জল ঢালার পরই ব্রিটিশ প্রিন্ট মিডিয়াতে তাপস আর নবনীতার খুব নাম হয়। যথারীতি ডারহাম ইউনিভার্সিটিও এটা জানতে পারে, আর সেই জানাজানির চোটেই আজ তাপস এবং নবনীতাকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনের কিংস ক্রস থেকে ছাড়া ট্রেন প্রায় 4 ঘন্টা পর বিকেল 5টার দিকে তাপস আর নবনীতাকে এনে নামালো নিউক্যাসেলের রেলওয়ে স্টেশন। শীতের জামাতেই যেন ওনাদের দুজনের ব্যাগ ভর্তি। সব মালঠাল সামলে ট্রেন থেকে নেমে নবনীতা জিজ্ঞেস করলো, এখান থেকে ঠিক কতটা দূর ইউনিভার্সিটি? দেখো, প্রায় 12 মাইল তো হবেই। আমাদের সময় তাও মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, ইউনিভার্সিটির নিজস্ব গাড়ি চলতো। এখন কি অবস্থা আছে জানা নেই।
তবে একই রকম কোনো ব্যবস্থা হওয়া উচিত। চিন্তা করে লাভ নেই, পরেশ তো নিতে আসছেই আমাদের। পরেশের ব্যাপারে একটু জানিয়ে রাখাটা ভালো। পরেশ হচ্ছে তাপসের ব্যাচমেট। ভদ্রলোক নিজের পোস্ট গ্রাজুয়েশন লন্ডনের কিংস কলেজের থেকেই কমপ্লিট করে ডারহাম ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করেছেন এখন। বন্ধুর সাথে প্রায় 5 বছর পর দেখা হওয়ার সুযোগ হওয়াতে অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন, নিউ ক্যাসেল এসে কিন্তু আমার কাছেই থাকতে হবে, কোনো বাহানা চলবে না। হ্যাঁ বাবা, তোর কাছেই থাকবো, তোর সাথে দেখা করার জন্যই তো ফোনটা করা নাকি। আচ্ছা, কলকাতা থেকে পাঠানো টেলিগ্রামটা পেয়েছিলি তুই? খুব বেশি দেরি করে দিয়েছিলাম নাকি আমি? আরে হ্যাঁ, আমি তো পেয়েছিলাম, তারপর উত্তরও দিয়েছিলাম, কিন্তু তোর কাছ থেকে আমি তারপর কোনো উত্তরই পাইনি। সরি ভাই, আমরা ওই দিন তোকে টেলিগ্রামটা পাঠিয়েই বিকেলে মুম্বাইয়ের জন্য রওনা হয়ে গেছিলাম। যাই হোক, কাল দুপুরে ট্রেন ধরে বিকেলের দিকে নিউ ক্যাসেল ঢুকছি, বুঝলি? ওকে, পারফেক্ট। দুপুরে মানে কটা? একটা 30-এ আছে, আরেকটা 1:57-এ আছে। এই রে, টিকিটটা তো নবনীতার কাছে। আচ্ছা তুই ধর না, এই 1:57-র মধ্যে আমরা পৌঁছে যাব। আর যদি আগে পৌঁছাইও, আমরা ওয়েট করে নেব। আচ্ছা, এখনো ওই ব্ল্যাক ফ্রেয়ারটা আছে নাকি রে? সেখানে তাহলে বিকেলে চা নাস্তাটা খাওয়া হোক। আছে মানে গুম গুম করে দৌড়াচ্ছে এখন ব্যাক ফেয়ার। অবশ্য এখন স্টুডেন্ট ডিসকাউন্টটা কিন্তু আমরা আর পাবো না, কি বলিস? নিউ ক্যাসেল স্টেশনের থেকে বেরোতেই সামনে পরেশকে দাঁড়ানো দেখে তাপস অত্যন্ত খুশি হয় আর পরেশকে বুকে জড়িয়ে বলে, ভাইরে, খুব ভালো লাগছে রে এখানে এসে। মানে এত বছর পর এসেও মনে হচ্ছে যেন কিছুই পাল্টায়নি আশেপাশে। দারুণ লাগছে। আরে এত ইমোশনাল হলে চলে? আমি তোকে এত বছর ধরে বলছি আয় আয়, তখন তো আসতিস না। এখন এসে বুঝতে পারছিস তো যে কেন বলছিলাম তোকে আসতে? হ্যাঁ রে, সত্যি আসা উচিত ছিল, কিন্তু এখন আমাকে আর নবনীতাকে এত দৌড়াদৌড়ি করতে হয় না, যে সময় যে কিভাবে বের করব সেটাই বুঝে পাই না আমরা। যাক গিয়ে, এখন এসে খুবই ভালো লাগছে ভাই। হ্যাঁ রে, আমারও। দে ব্যাগটা দে। বৌদি, কেমন আছো বলো? 5 বছর পর দেখা তোমার সাথে। শান্তিও আসতো, কিন্তু ও বললো বাড়িতেও রাতের খাবারের ব্যবস্থাটা করবে। হ্যাঁ দাদা, আমি ভালো আছি। একা একা বাড়িতে এমন কি প্রিপারেশন নিচ্ছে ও? আরে আর বলবেন না বৌদি, ও পাগল হয়ে যায় লোক আসলে। দিন আপনার ব্যাগটা দিন। পরেশ নিজের মরিস মাইনার গাড়িটির ডিকিটা খুলে ওদের 3খানা সুটকেস ঢুকিয়ে সামনের দিকে ড্রাইভারের সিটে এসে বলল, তাহলে বন্ধু, ব্ল্যাক ফ্রেয়ার তো? হ্যাঁ হ্যাঁ, একদম ব্ল্যাক ফ্রিয়ার। আরে নবনীতা, শুনছো? ওখানকার খাবার খেয়েই আমরা এত বছর কলেজ লাইফ কাটিয়েছি আমাদের। এইসব তো বুঝলাম, কিন্তু শান্তি কিন্তু বাড়িতে একা আছে, সেই হিসেবে কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো। হ্যাঁ ঠিক বলেছো, চল ভাই। বেকারির খাস্তা বিস্কুট আর চায়ের চুমুক নিতে নিতে পুরোনো দিনের সব কথাবার্তার মধ্যে পরেশ বলে উঠল, তাপস, তোর প্রফেসর এবারফোর্থের কথা মনে আছে? হ্যাঁ, ওই ভদ্রলোক সোশ্যাল সাইকোলজি পড়াতেন না? আরে না, উনি তো প্রফেসর অলিভার ছিলেন। আমি বলছি যার কথা, উনি আমাদের বায়োলজিক্যাল সাইকোলজি পড়াতেন। ও হ্যাঁ, ওই তো ওই ইয়াং ভদ্রলোক, কিন্তু উনি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এখন উনি হয়ে গেছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি এখন এইচওডি পুরো সাইকোলজি ডিপার্টমেন্টে। তো এখন আমাদের বিহেভিয়ারাল সায়েন্স আর সাইকোলজি ডিপার্টমেন্ট আলাদা। সাবজেক্ট সেম হওয়া সত্ত্বেও কিছু ডিফারেন্স আছে। তবে যাই হোক, উনি এখন বিহেভিয়ারাল সায়েন্সের এইচওডি। বিশ্বযুদ্ধের সময় উনি ভীষণ হেল্প করেছেন সৈনিকদের মানসিক হেলথ নিয়ে। হ্যাঁ, তোকেও তো যেতে হয়েছিল না ফ্রান্সে? কি এক্সপিরিয়েন্স ছিল বলতো? দেখ, আমি তো মাত্র 2 উইকসের জন্য যেতে পেরেছিলাম, কিন্তু প্রফেসর এবারফোর্থ প্রায় 11 মাস ওপারে ছিলেন। পরেশদা, আপনাদের বিশ্বযুদ্ধে যেতে হয়েছিল? সত্যি কথা বলতে আমি শুধু সাপোর্ট ডিপার্টমেন্টেই ছিলাম, কিন্তু শয়ে শয়ে এমন সাইকোলজিস্ট আছে বৌদি, যারা যে সোলজারগুলো ছিল তাদের ট্রেনিং থেকে শুরু করে মাল্টিপল অর্ডারগুলোকে কনসিডার করতো। আর সব ডিপার্টমেন্টেই সাইকোলজিস্টদের খুব প্রাধান্য দেওয়া হতো। এপারে তো তাও একটু হিউম্যানিটি ছিল, কিন্তু ইটালি আর জার্মানিতে
বিভৎসভাবে সৈনিকদেরকে কন্ডিশন করা হতো উইথ দ্য হেল্প অফ দিস সাইকোলজিস্ট। যাই হোক, সে অনেক বড় গল্প, সে না হয় আরেকদিন আপনাকে বলবো। তো আজ প্রফেসর তো ডিনারে আসছেন, কোনো প্রবলেম হবে না তো? অসুবিধা কিসে? আই উইল গেট টু পিক হিজ ব্রেন। বিহেভিয়ারাল সায়েন্সের এইচওডি বলে কথা, খুব ইন্টারেস্টিং মানুষ হবে। অ্যাকচুয়ালি ওনার কাছে তুই ভীষণ ইন্টারেস্টিং, বিশেষ করে তোর লেখা পেজেসগুলো। উনি যখন গত সপ্তাহে জানতে পারলেন যে তুই আসছি, উনি প্রায় নিজেকে সেলফ ইনভাইটই করে নিলেন। তারপর পই পই করে আমাকে বলেছেন যে আমি যেন তোর আসার ডেটটা ওনাকে জানাই। তো কালকে তোর থেকে যখন আমি কল পেলাম যে তুই লন্ডনে আছিস, তখনই আমি ওনাকে জানিয়ে দিলাম। তাপস, এ তো দেখছি পুরোপুরি তোমার ফ্যান, তাও আবার তোমারই কলেজের প্রফেসর। ধুস, ওরম কিছু না, নিশ্চয়ই কোনো ব্যাপার হবে, কথা বলেই বোঝা যাবে। কিন্তু সত্যি বলতে এত ইম্পর্ট্যান্ট একটা মানুষ যে আমার সাথে দেখা করতে আগ্রহী, সেটা শুনেই আমার ভালো লাগলো। আচ্ছা শোনো না, এসব কথা তো পরেও হতে থাকবে, চলো এবার যাওয়া যাক। বেচারি কখন থেকে একা বসে আছে। হ্যাঁ চলো চলো, ঠিক বলেছো, অনেকক্ষণ ধরে বসে আছি এখানে। ব্ল্যাক ফ্রায়ার ক্যাফের থেকে বেরিয়ে ওরা সবাই পরেশের বাড়িতে এসে পৌঁছালো। গরম জলে ফ্রেশ হয়ে নিয়ে শীতে পড়ার জামা কাপড় গায়ে দিয়ে নবনীতা আর তাপস নিচে ফায়ার প্লেসের কাছে এসে বসে শান্তি আর পরেশের সাথে গল্প জুড়ল। বোঝাই গেল না কখন ঘড়ির কাঁটা গড়িয়ে 7টার থেকে 9টা হয়ে গেল। সোয়া 9টা বাজতে ঘরের ঘন্টা বেজে উঠল, আর বাড়ির চাকরানি গিয়ে দরজা খুলে একজন মধ্যবয়স্ক লোককে ঘরে নিয়ে এসে ঘোষণা করলো যে প্রফেসর অ্যাবেল ফোর্থ এসেছেন। খুব জম্পেশ খাওয়া দাওয়া হওয়ার পর যখন সবাই ফায়ার প্লেসের পাশে এসে বসলো, তখন ঘড়ির কাঁটা প্রায় 10:30 ছুঁই ছুঁই। হাতে সবার ব্র্যান্ডি। শীতকালেতে ব্র্যান্ডি খাওয়ার আর ফায়ার প্লেসের সামনে বসার অনুভূতিটা খুবই আলাদা এবং ভালো। এই জিনিসটা নবনীতা খুব উপভোগ করছিলেন যখন প্রফেসর অ্যাবেল ফোর্ড তাপসের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমার কাছে আপনাদের জন্য একটা প্রস্তাব আছে। ওটার জন্যই বরং আমার আপনাদের কাছে আসা। অ্যাকচুয়ালি একটা জটিল পরিস্থিতিতে ফেসে গেছি। তাপস বাবু একটু নড়ে চড়ে বসে বলল, বলুন, কি প্রস্তাব শুনি। আপনারা কি স্ট্যাটফের ব্যাপারে জানেন? কনসেন্ট্রেশন ক্যাম্প পোল্যান্ডে? ইয়েস, ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রায় 40,000 লোক মারা গেছিল। ওই ক্যাম্পে কিন্তু সংখ্যাটা 40,000 কিন্তু না, ওটা কিন্তু অফিসিয়াল ফিগার। যতদূর জানা গেছে ওটা কিন্তু 80,000ও পার হতে পারে। হ্যাঁ, তা ঠিক বলেছেন। এই তো 4 বছর আগে, মানে 1953-তে লাস্ট এসএস কমান্ডার্সরা প্রসিকিউটেড হলো। তো যাই হোক, গত বছর কজন ব্রিটিশ ব্যবসায়ীরা কজন পলিশ ব্যবসায়ীদের সাথে অংশদারি করে স্ট্যাটাফের কাছে কিছু জমি 49 বছরের জন্য লিজে নেয়। ওদের ওখানে একটা জাহাজ কারখানা বানানোর প্ল্যান চলছিল। আমার দাদাও একজন ইনভেস্টর এই জিনিসে। যদিও বা 2 মাস আগে স্ট্যাটাফের কাছে লিজ নেওয়া জমিটাতে যখন সার্ভেসরা যায়, তখন ওরা ওখানে একটা বাড়ি খুঁজে পায়। আর যতদূর আমি ওটা অনুমান করতে পারছি, ওটা কোনো এসএস কমান্ডারের থাকার কোয়ার্টার ছিল যখন স্ট্যাটাফের কনসেন্ট্রেশন ক্যাম্প চলছিল। তা ওখানে গিয়ে ওই সার্ভেসরা কিছু অসাবধানিক ঘটনা অনুভব করে। ওদের মধ্যে তো একজন 2 দিন পরে হার্ট অ্যাটাকে মারাই যায়। ঠিক কেমন ধরনের অস্বাভাবিক ঘটনা? অসাবধানিক বই কি, তা যে ভদ্রলোক মারা গেলেন তিনি মারা যাওয়ার আগে কিছু একটা বলে যাওয়ার চেষ্টা করেছিলেন, আর যিনি ফেরত আসতে পেরেছেন তিনি তো বাকরুদ্ধ হয়ে গেছেন, আশা থেকে টু শব্দটি বের করেননি। যিনি মারা গেলেন তিনি মারা যাওয়ার আগে যা বললেন তা কিছু স্পষ্টভাবে বোঝা যায়নি। যতটা বুঝে উঠতে পেরে গেছে সেটা আপনাদের বলছি। প্রথম দিন বাড়িটা ডিসকভার করার পর বাড়ির ভেতরে অনেক রিলিক্স পাওয়া যায়, যেটা দিয়ে ওনারা এটা বোঝেন যে ওই বাড়িটি একসময় এসএস এর ডেরা ছিল। বিকেলে বেরোনোর সময় ওরা লক্ষ্য করে যে ওদের বাড়িটা ঘিরে ফেলা হয়েছে চারিদিক দিয়ে উঁচু উঁচু ফেন্সের সাহায্যে। যখন ওনারা বেরোবার জন্য ওই ফেন্সে হাত দিয়ে জোরে বেরোবার চেষ্টা করতে যায়, তখনই কারেন্টের শক খায়। ফেন্সটা নাকি ইলেকট্রিফাইড ছিল। তা 1 ঘন্টা চেষ্টা করার পর যখন ওরা হোপ ছেড়ে দিয়ে আবার ভেতরে যায় বাড়িটার, তখন এক আকৃতির উপস্থিতি অনুভব করে। তা ওরা যা ডিসক্রিপশন দিয়েছিল তাই বলছি আপনাদের। আকৃতিটি নাকি আদৌ মানুষ ছিল না, বরং মাংসহীন কঙ্কাল বললেই চলে। সাদা ফ্যাটফ্যাটে রং আর কঙ্কালের মতন শরীর। এই দেখে যখন ওরা আবার বাইরে আসে তখন আর কোনো ফেন্স দেখতে পায় না।
ওর জায়গায় এরম আকৃতিগুলি তাদের দিকে এগোতে থাকে, আর তারপরে উনি অজ্ঞান হয়ে পড়েন। যখন ওনার হুঁশ হয় তখন অন্ধকার রাত্রির জোছনায় চারিদিক আচ্ছন্ন, আর সব আগের মতন সাধারণ। তখনই ওনারা কোনো মতে অন্ধকারে রাত্রে বাইরে আসার জন্য চেষ্টা করতে থাকে, আর এইভাবেই ওনারা বাইরে কোনোভাবে মতে চলে আসেন। প্রবলেম এখন হচ্ছে এই জিনিসটা পাবলিক হওয়ার পর থেকেই পলিসি ইনভেস্টার্সরা এখন বিকে বসেছে। ওরা ইনভেস্ট করতে চাইছে না। ওদের বক্তব্য এই যে ওরা কোনোভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যাওয়া জিউসদেরকে অফেন্ড করতে চায় না। এবার আপনি বলুন, আজকালকার এই দুনিয়াতে এই রকমের অন্ধবিশ্বাস চলে? আপনাকে আমাদেরকে হেল্প করতেই হবে তাপসবাবু। উই আর টোটালি ট্র্যাপড উইথ আওয়ার ইনভেস্টমেন্টস। তার মানে আপনি বলতে চাইছেন যে এখন আমরা ওখানে যাই আর গিয়ে পুরো ব্যাপারটার আসল রহস্যটা খুঁজে বের করি, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি তাই। আপনারা এখন অনেক ফেমাস বিকজ অফ দ্যাট ডেভন ইনসিডেন্ট। আপনারা হেল্প করলে অনেক লোকের চাকরি থেকে শুরু করে অনেক ফ্যামিলিজের হেল্প হবে। এখন পোল্যান্ডের ইকোনমি টোটালি ডাউন, বেরলি কেউ কিছু খেতে পাচ্ছে। এই কারখানাটা তৈরি হয়ে গেলে অনেক লোকেদের কর্মস্থান হবে। তাহলে আপনাদের বিজনেসটাও ভালোই বেড়ে চেড়ে উঠবে, আর এই ডিভাস্টেটেড ইকোনমিতে সস্তায় লেবারও পেয়ে যাবেন। আমি সেটা ডিনাই করব না। আমরা আপনাকে জেনারেসলি কম্পেনসেট করব। আর £1000 বিফোর অ্যান্ড আনাদার 1000 যখন তাপসবাবু নিজের লেখা পেপারসগুলো উইথ ফটোগ্রাফিক এভিডেন্স মিডিয়াকে হ্যান্ড ওভার করবেন। টাকার পরিমাণটা শুনে ঘরের মধ্যে একটাও আওয়াজ ছিল না। সবাই পুরো চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পরে তাপস বলে উঠলেন, আমাদের একটা দিন সময় দিন সব কিছু ভেবে দেখার জন্য। আপনাকে কালকেই ইউনিভার্সিটিতে জানাচ্ছি। অ্যাবসোলুটলি। আর হ্যাঁ, আপনি কমফোর্টেবল না হলে এই কাজ করবেন না। জেনে বুঝে আপনাকে এরম খারাপ সিচুয়েশনে ফেলতে চাই না। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। এই কথার পরপরই সবাইকে শুভরাত্রি জানিয়ে প্রফেসর চলে যায়। পরেশ আর শান্তিও নিজেদের ঘরে চলে যায়। কাঠপোড়া গন্ধটা আস্তে আস্তে চলে যাচ্ছিল, কারণ আগুনটাও আস্তে আস্তে নিভে আসছিল। এরই মধ্যে নবনীতা বলে উঠল, যদি তোমার কোনো অসুবিধা না থাকে আমারও কোনো অসুবিধা নেই, আমি বরং এই কাজটা করতে চাইছি। সে কি গো, আমি তো তোমার জন্যই একটা দিন হাতে নিচ্ছিলাম। আগে জানলে তো আমি এক্ষুনি হ্যাঁ করে দিতাম। তাহলে আমরা যাচ্ছি, আর দেখা যাক ওখানে কি আছে আমাদের জন্য। প্রচন্ড উত্তেজনা হচ্ছে জানো। পরের দিন সম্বর্ধনার সময় যখন তাপস আর নবনীতার প্রফেসর অ্যাবেল ফোর্থের সাথে দেখা হয়, তখন তারা দুজনেই পোল্যান্ড যাওয়ার সম্মতি জানায় প্রফেসরকে। প্রফেসরও পরের দিনই ওদের কথা মতন £1000 দিয়ে দেয় বিয়ারার চেকসের মাধ্যমে। তার পরের দিনই লন্ডনের থেকে প্লেনে করে ওরা এসে নামে পোল্যান্ডের ক্যাপিটাল ওয়ারসতে। প্রথমবার পিজেটে অর্থাৎ পোল্যান্ডের নিজস্ব প্লেনে চেপে ওদের উত্তেজনাটা আলাদা পর্যায়ে গিয়ে থেমেছিল। প্রফেসরের কথা মতো ওরা ওয়ারসা থেকে একটি মোরিস গাড়ি ভাড়া করে। ভারতের ড্রাইভিং লাইসেন্সও এখানে ভ্যালিড, তাই কোনো সমস্যাই হয়নি। সেই গাড়ি নিয়ে ওরা প্রায় 300 কিলোমিটার দূর স্টুটহফে গিয়ে পৌঁছায়। প্রথম রাতে একদমই খারাপ অবস্থা হওয়াতে ওরা পাশেরই একটা শহর জেটুটাওতে গিয়ে ওঠে। সারা রাত হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে ওরা বেরোয়। এই ছোট শহরের একটা ক্যাফেতে বসে তাপস না বলে আর পারলেন না। কি জায়গা গো, মনে হচ্ছে যেন অন্য কোনো পুরাতন কালে ফিরে এসেছি। দেখে ওরকম মনে হচ্ছে ঠিকই, কিন্তু আজ থেকে 13 বছর আগে কিন্তু এইখানকার অবস্থাটা পুরোপুরি আলাদা ছিল। শুনলে বিশ্বাস করবে না, কিন্তু এইখানকার যে গরিব মানুষরা ঠিক আমাদের দেশের গরিব মানুষের মতনই অবস্থা। সকালবেলা জানে না যে রাতে কি খাবে। ব্যবসা বলতে এখানে কিছুই নেই, না কেনার জন্য কোনো টাকা আছে, না বেচার জন্য কোনো জিনিস। এই অবস্থায় আমার মনে হয় একটা জাহাজ ফ্যাক্টরি হলে একটা বেশ কাজের জিনিস হবে। তাপস নিজের গিন্নির জ্ঞানের ভান্ডারের থেকে কখনোই অবাক হতেন না, কিন্তু আজকে কোনো কারণে একটু বেশি গদগদ হয়ে গেলেন। কফি ব্রেকফাস্ট কমপ্লিট করে ওনারা গাড়ি করে বেরিয়ে পড়লেন স্টুটহফের দিকে। প্রফেসর আগেই ওনাদের ম্যাপে দেখিয়ে দিয়েছিলেন যে ওনাদের কোথায় যেতে হবে। শহর থেকে বেশি দূর না, খুব জোর হলে 4 কিলোমিটার।
যখন ওনারা শেষমেশ বাড়িটির কাছে এসে পৌঁছালো, তখন ওনারা প্রথম কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারলেন না। এত সুন্দর একটা বাড়ি, চারিদিকে শুধু গাছ আর গাছ, তার মধ্যে দিয়ে হাঁটা যায় যাতে, তার জন্য পাথর দিয়ে রাস্তা করা। পাথরগুলোর ফাঁক দিয়ে ঘাস সব বেরিয়ে এসছে। বোঝাই যাচ্ছে বছরের পর বছর এখানে লোকজনের আসা চলা নেই। পুরো জায়গাটাই ওয়ারসয়ের একটি ইনভেস্টমেন্ট গ্রুপ কিনে নিয়েছে আর ঘিরে দিয়েছে। লোকজন ঢোকারও খুব একটা উপায় নেই। ছোট একটা ঢালের সাইডেই দুতলা বাড়িটা বানানো, কাঁচের স্লাইডিং দরজা। বাড়িটার দিকে এগোনোর সময়ই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। বাড়িটার কাছে এসে তাপস হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে গিন্নিকে জিজ্ঞেস করলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঢেউয়ের আওয়াজ, পাশেই তো সমুদ্র, তাই না? হ্যাঁ, একদমই পাশে। আর ওই দেখো, ওই যে রাস্তাটা নেমে গেছে সমুদ্রের দিকে। হুম, দেখছি। আগে বাড়িটা তো দেখিনি। বাড়িটার অবস্থানটা দেখে নবনীতা ভাবলো, এরকম নিস্তব্ধ জায়গায় একা বাড়িটা দাঁড়িয়ে আছে, সেটাই হয়তো লোকেদের মনে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। এক নজরে কিছুই হয়তো অস্বাভাবিক লাগবে না, কিন্তু যত বাড়িটার দিকে এগোচ্ছে তত কেমন যেন গাটা ছিমছিম করতে লাগলো। নবনীতা ভালো করে আশপাশটা দেখে মাথায় একটা মানসিক ছবি বানিয়ে রাখলো। এই ভুতুড়ে বাড়িটা নিয়ে গল্পের বই যদি লেখা যায় তাহলে বেশ ভালোই হয়। প্রফেসর অ্যাপলফর্থ আগেই বলে দিয়েছিলেন যে বাড়িটা থাকার যোগ্য করা হয়েছিল আগে আসা দুজন সার্ভেয়ারদের জন্য। বাড়ি গরম রাখার কাঠ, 2 সপ্তাহ থাকার মতন রেশন আর খাওয়ার জল এনে রাখা ছিল বাড়িটির মধ্যে। একটা ছোট সিঁড়ি দিয়ে উঠে ওরা সদর দরজার সামনে পৌঁছালো। তাপস নবনীতাকে বলল, দেখছো কেমন প্রাণে ভয় হলে লোকেরা জিনিসপত্র মোহ ছেড়ে দেয়? এত বড় বাড়িতে তালাটা পর্যন্ত লাগাতে সাহস হয়নি ওনাদের। বাড়িতে ঢুকে দুজনে দেখল যে বাড়িটার ভেতরটা খুবই সাধারণ। ঢুকতেই চোখে পড়ে বাঁদিকে স্থিত ফায়ার প্লেসটি। ডান দিকটা হয়তো ওদের কিচেন ছিল, যেখানে এখন অনেক রকম ভাঙা চোরা জিনিস ছড়িয়ে পড়ে আছে। রান্নাঘরের পাশ দিয়েই ওপরে উঠে যাওয়া সিঁড়ি, যেখানে বাড়ির 2টো শোয়ার ঘর এবং বাথরুম আছে। শোয়ার ঘর আর বাথরুমগুলো একটা করিডোরের সাথে লাগোয়া। শোয়ার ঘরে একটা বড় বিছনা ঠিক ঘরের মাঝে রাখা, যার এক পাশে ছোট একটা টেবিল। টেবিলটির ওপরে ল্যাম্পও রাখা আছে। এছাড়া পুরোনো দিনের আলমারিও রাখা, যেটার একটা দরজা ভেঙে বেঁকে গেছে। না, মোটামুটি দেখো থাকার মতো পরিষ্কারই আছে। আমরা কতদিন থাকছি এখানে? আচ্ছা ছাড়ো, পরে দেখব। আগে নিচে গিয়ে আগুনটা জ্বালাই, বেশ ভালোই ঠান্ডা লাগছে ঘরের ভেতরে। আগুনটা জ্বালানোর পর ওরা নিজেদের আনা কিছু খাবার খেলো। খাওয়া দাওয়া সেরে যখন ওরা আগুনের সামনে বসে নিজেরা নিজেদের মতন বই পড়ছিল, তখন নবনীতা নিজের বইটা কোলের ওপরে রেখে বলে উঠল, রান্নাঘরে গেলে ওই বেসিনের ওই নিচের জায়গাটা একটু দেখো তো, কেমন একটা লাগছে না, দাগ হয়ে আছে। আমার মনে হয় জিউসদেরকে এখানে আনা হতো, আর এনেই ওদের উপর প্রচুর অত্যাচার করা হতো। কিন্তু এইটা তো কমান্ডারের বাড়ি, এখানেও আনতো জিউসদেরকে? তুমি যখন ওপরে দোতলায় করিডোরটা হেঁটে হেঁটে চেক করছিলে, আমি তখন রান্নাঘরে সব ড্রয়ার্সগুলো খুলে খুলে দেখছিলাম। আর যখন আমি ওই বেসিনের নিচের ড্রয়ারটা খুলে দেখলাম, ভেতরের জিনিসগুলো দেখে আমার গাটা শিউরে উঠল। সেটাই তো কথা, খুব বেশি আগের ঘটনা কিন্তু না। তখন কাগজে যা যা পড়েছি, রেডিওতে যা যা শুনেছি, খুব দুঃখ হতো। এই বাড়িটা দেখো তুলনামূলকভাবে কিন্তু খুবই নতুন। সব এসে সৈনিকরা দক্ষিণ দিকে থাকতো, আর যে কমান্ডার ছিল স্টুটহফের, সে সমুদ্র খুব পছন্দ করত, আর সেই জন্যই এই বাড়িটি বানানো। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এই বাড়িটি এইভাবেই পড়ে আছে। আমি তো এটাও শুনেছি এই বাড়ির যিনি মালিক ছিলেন উনি একটা পাগল টাইপের মানুষ ছিলেন। নাজি হওয়াটা শুধুমাত্র একটি অজুহাত ওনার টর্চার করার। আসলে ওনার কাছে অনেক রকমের যন্ত্রপাতি ছিল, যেটার ব্যবহার করে উনি অন্যদেরকে টর্চার করতেন, আর সেটা থেকে উনি আবার আনন্দ পেতেন। না, এই ব্যাপারে খুব একটা কনফার্ম কিছু জানি না। তবে যাই হোক, চলো বলো এবার কি কি করবে বলে ভেবেছো?
ওই একই, ওই পুরো বাড়িটাকে ভালো করে খুঁটিয়ে দেখবো কোনো গর্ত আছে কিনা, বা কোনো মেটালের অবজেক্ট বা অন্য কোনো আওয়াজের উৎস কোথা থেকে আসছে, এটাকেই আমি ভালো করে খুঁজে বার করব। তবে আজকে না, আজকে কেন জানি না আমার এতটা ডিস্টেন্স জার্নি করে এসে আর এই খাওয়ার পর থেকে না গাটা ছেড়ে দিয়েছে। এখন ইচ্ছা করছে একটু আমি ঘুমিয়ে নিই, রাতটা আজকে ঘুমিয়ে নিই, কাল থেকে ভাবছি শুরু করে দেবো। আমারও একই মত। বাড়িতে তো একটাও ঘড়ি লাগানো নেই। আমার ঘড়িতে বাজে 7:30। চলো আস্তে আস্তে উপরে উঠি আর শোয়ার ব্যবস্থা করে শুয়ে পড়ি। কাল না হয় সকাল থেকে বাড়ির ভেতরটা চারপাশটা ভালো করে খুঁজে দেখা যাবে। ওরা দুজন নিচের আলোটা জ্বালিয়েই রাখলো। উপরে উঠে নিজেদের বিছনা পাটির জোগাড় দিল আর বাকি জিনিসগুলো খাটের আরেকটি পাশে রাখলো। ঘরের ল্যাম্পটা জ্বালিয়ে ওরা গল্প করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। তাপস আর নবনীতা দুজনেরই ঘুম ভেঙে যায় একটি অদ্ভুত আওয়াজ দিয়ে। মনে হচ্ছে কেউ পাটাকে টেনে টেনে হাঁটছে, মনে হচ্ছে যেন পায়ে বেরিয়া মাথা। পুরো নিস্তব্ধ বাড়িতে রাতের বেলা এই আওয়াজটা যেন খুবই কানে লাগছে। এ কি, আওয়াজটা তো আগে নিচের ঘরে হচ্ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ওদের দিকে আওয়াজটা এগিয়ে আসছে, তাই না? তাপস নবনীতার দিকে তাকায় আর বোঝে যে সেও যথেষ্ট চিন্তিত, কিন্তু ওরা ভয় পায় না। আগেও অনেক ভূত বাড়িতে এরকম হঠাৎ হঠাৎ শব্দ ওরা শুনেছে। তাও যাতে নবনীতা এই নিয়ে কিছু না ভাবে আর ওর মনের ভেতরে কি চলছে জানার জন্য তাপস বলে উঠল, কি হয়েছে? আওয়াজটা শুনে ভয় পাচ্ছ না তো? জানোই তো এতদিনের পুরনো বাড়ি, এখানে কত রকম জিনিস আছে, ছোট ছোট ক্র্যাকস আছে, কিছু একটা হবে। এখন শুয়ে পড়ো, এখন শুয়ে পড়ো। এখন দেখো আর শুনতে পাচ্ছ না আওয়াজটা? দেখো শোনা যাচ্ছে কি? যাচ্ছে না তো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সত্যি কথা বলতে আচমকা একটু ভয় পেয়ে গেছিলামই বটে। তুমিও শুয়েই পড়ো, বুঝলে? আওয়াজটা তো এখন থেমেই গেছে। আমার মনে হয় ওই অটোমেটিক পাম্প চলার আওয়াজ হবে এটা। এই ভেবে ওরা আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তাপসের ঘুম ভাঙলো একটি অদ্ভুত অনুভূতিতে। ওনার মনে হতে লাগলো যে কেউ যেন ওনার গলার উপর নিঃশ্বাস ফেলছে। চোখ মেলে তাকালেন, এ কি, ঘরটি অন্ধকার কেন? উনি তো লাইট জ্বালিয়ে শুয়েছিলেন। তখনই ওনার মনে হলো কেউ ওনার গলাটা স্পর্শ করলো। খুব ঠান্ডা স্পর্শটা। লাফিয়ে উঠলেন তাপস আর চোখের আন্দাজে ল্যাম্পটি আবার জ্বালালেন। দেখলেন নবনীতা তো ঘুমোচ্ছে আর রুমেও কেউ নেই। যাক বাবা, তাহলে উনি কি স্বপ্ন দেখলেন? হতে পারে। আগের বারের আওয়াজটা শুনে একটু দুশ্চিন্তায় ঘুমিয়ে পড়েছিলেন বলে হয়তো। একটু মুখটা ধুয়ে জল খেয়ে আসলে ভালো হতো। এই ভেবে উনি বিছনা থেকে নামলেন আর রুম থেকে বেরোলেন। রুম থেকে বেরিয়ে বাথরুমের দরজাটা খুলতেই খুব ঠান্ডা লাগতে থাকে ওনার। উনি অবাক হয়ে যখন সামনে দেখলেন, ভয়তে বুক কেঁপে উঠল ওনার। উনি দেখলেন উনি বাড়ির সদর দরজার বাইরে দাঁড়িয়ে। কি, ভয়তে ওনার হাড় হিম হয়ে যায়। এখানে কিভাবে পৌঁছালেন উনি? খুব গায়ে জোর দিয়ে দরজাটার ওপর উনি টান দেন, নবটা ঘোরান, কিন্তু কিছুতেই দরজাটা খোলে না। উপরের দিকে তাকিয়ে জোরে জোরে নবনীতাও চেল্লাতে থাকেন। নবনীতা, নবনীতা, আমি নিচে। নবনীতা, তুমি শুনতে পাচ্ছ? সদর দরজাটার থেকে একটু পেছনের দিকে হেঁটে গিয়ে তাপস বাবু খুব আশা করে দুতলার ওদের শোয়ার ঘরের জানলার দিকে তাকান। আর উনি যেটা দেখতে পেলেন সেটা দেখে ওনার শরীর ঠান্ডা হয়ে পড়ল। উনি দেখতে পান একটা মহিলা যার চোখ দুটো কটর থেকে বেরিয়ে আসছে। হাতগুলো লিকলিকে পাতলা কিন্তু ভীষণ ভাবে লম্বা। এরকম তো মানুষের হাত হয় না। আর শরীর বলতে কিছুই নেই, শুধু ডোরা কাটা একটা জামা। সে দাঁড়িয়ে আছে ওদেরই ঘরে। নবনীতাও তো ওই ঘরেই ঘুমোচ্ছে। ওই চোখ দুটো কিন্তু এখনো তাপসের ওপরেই আটকে আছে। ওনার দিকে এই চোখগুলো আটকে রেখে আকৃতিটি আস্তে আস্তে ঘরের ভেতরের দিকে ঢুকতে লাগলো। নবনীতা,
নবনীতা, বেরো বেরো বাড়ি থেকে, নবনীতা বেরো তাড়াতাড়ি। না, মনে হয় শুনতে পারছে না। আকৃতিটা নবনীতার ঘরেই আছে, কিছু করবে না তো? তাপস দরজাটিকে অনেকভাবে খোলার চেষ্টা করতে করতে এক সময় দেখলেন দরজাটা যেন নিজের থেকেই খুলে গেল। দৌড়ে ভেতরে ঢুকে ভাবলেন নবনীতাকে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু এ কি, সিঁড়িটাই খুঁজে পেলেন না। এখানেই তো ছিল সিঁড়িটা, রান্নাঘরের পাশে। পাগল পাগল লাগতে লাগলো ওনার। এবার কি করবেন? তখনই তাপস দেখলেন ঘরটি অন্ধকার হয়ে আসলো, আর বাইরের বারান্দার যেটুকু আলো ঢুকছিল ওটাতে ঘরের একটি দেওয়ালে ছায়া পড়ছে। তাপস ছায়ার মাধ্যমে দেখে একটি আকৃতি অন্য আরেকটি আকৃতিকে গলায় আর হাতে দড়ি বেঁধে খুব করে টানছে। যাকে টানছে সে দেখে মনে হচ্ছে একজন মহিলা। পাশে আরেকটি ছায়া খুব করে মহিলাটিকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই যে আকৃতিটি গলার দড়ি ধরে টানছিল সে তৃতীয় মানুষটিকে একটি লাথি মারে। তারপর শুরু হয় এক কান্না। সে কান্না তাপসের বিস্ময় চোখ কপালে উঠে যাচ্ছিল। হঠাৎ ছায়াগুলো আবার চলে যায় আর ঘরটি আগের মতন হয়ে যায় আলোকিত। তাপস একটু হলেও স্বস্তি পেল। সিঁড়িটা আবার দেখতে পেল। উনি মাথায় চিন্তা নিয়ে দৌড়ে ওপরে শোয়ার ঘরে গিয়ে পৌঁছান। রুমে ঢুকে দেখে যে নবনীতা এখনো ঘুমোচ্ছে, যেন কিছুই হয়নি, ও কিছুই জানে না। নবনীতা, নবনীতা, নবনীতা তাড়াতাড়ি ওঠো। নবনীতা, কি গো, উঠো। কি হচ্ছে? কি হচ্ছে? পুরো ভয় পাইয়ে দিলে আমাকে। কি আর এরকম ফিসফিস করে কথা বলছো কেন? কি হয়েছে এটা পরে বোঝাবো, শুধু এইটুকু শোনো, এই মুহূর্তে যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে প্রাণের বিপদ হতে পারে। এক্ষুনি চলো। নবনীতা আর কোনো প্রশ্ন করলো না। তাপসের অঙ্গি ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল উনি কতটা নিজে ভয় পেয়ে আছেন। নবনীতা একবার নিজেদের জিনিসগুলোর দিকে তাকায়, কিন্তু তাপস ওনার হাতটা ধরে টেনে বুঝিয়ে দেয় যে আর সময় নেই, এখনই বেরোতে হবে। ওরা সিঁড়ি দিয়ে নিচে যেই নামতে লাগে শুরু হয় একটি হাসির আওয়াজ। সে যে বিকট হাসি, এই আওয়াজ যেন ওদের পেছন ছাড়ছে। নবনীতা আর তাপসবাবু দরজাটির কাছে এসে পৌঁছে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু আবার দরজাটি বন্ধ হয়ে গেছে। যেন দরজাটা নিজেই নির্ণয় করে নিয়েছে যে কখন খুলবে আর কখন খুলবে না। নবনীতা আর তাপস তখনই দেখেন ঘরের সব জিনিসগুলো আস্তে আস্তে কেমন হাওয়ায় ভাসছে। কি, আর তার সাথেই সেই হাসি, সেই বুক কাঁপানো হাসি। আগে কখনোই এরকম ঘটনার সম্মুখীন হয়নি এনারা। কি করবেন ওরা? কি করে জীবিত বেরোবেন বুঝতে পারছেন না। কি, এখন যেন নবনীতাকেও কেউ ওপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু বোঝার আগেই নবনীতা হাওয়ায় ভাসতে ভাসতে ঘরের ছাদের সাথে গিয়ে লেগে যায়। প্রথমের দিকে নবনীতা একটু হলেও নড়াচড়ার চেষ্টা করছিল, কিন্তু একবার ছাদে গা লেগে যাওয়ার পর যেন ওর ভেতরে কোনো ঊর্জাই বেঁচে ছিল না নিজের শরীরকে নড়ানোর মতো। নবনীতা! নবনীতার কোনো উত্তরই নেই। ওর চুলগুলো নিচের দিকে ঝুলে পড়েছিল আর ওর মুখ পুরোপুরি ঢেকে গেছিল। বাড়ির বাকি জিনিসগুলো যেগুলো এতক্ষণ অব্দি হাওয়ায় ভাসছিল সেগুলো এক এক করে আওয়াজ করে পড়তে থাকে নিচের দিকে, আর তারই সাথে নবনীতাও হঠাৎ করে নিচে এসে পড়ে। নবনীতা যে নিজের থেকে উঠে বসলো সেটা দেখে তাপস একটু হল শান্তি পেলেন। আমাকে নিয়ে চিন্তা করো না। শোনো, রান্নাঘরে যে ড্রয়ারের কথা বলছিলাম ওখানে ভারী ভারী সব মেটালের জিনিস রয়েছে। যদি আমরা দরজা দিয়ে না বেরোতে পারি, জানলার কাঁচ ভেঙে এখান থেকে পালাতে হবে। তাপস যখন রান্নাঘরের দিকে এগোচ্ছে তখনই বেশ হঠাৎ করে বাইরে শুনতে পারে খুব হাওয়ার আওয়াজ হচ্ছে, যেন এবার ঝড় উঠবে। তাপসের শরীরটা পুরো ঠান্ডা হয়ে আসছে। আস্তে আস্তে ওনার হাতের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। কোনো মতে নিজের মাথা সামলে বেসিনের নিচ থেকে ভারী একটা মেটালের চেন পেল।
যখন চেন ধরে টানতে গেল তখন চেনের শেষের জায়গাটাতে একটা হাত করা লাগানো দেখল। জিনিসটা কি বুঝতে পারার আগেই নবনীতা পেছন থেকে একটা ঠান্ডা গলায় ডেকে বলল, এইদিকে এসো, এইটা দেখো তো। তাপস দৌড়ে এসে দেখে ঝড়ের মধ্যে একটি পুরনো খবরের কাগজের টুকরো উড়ে এসে ওনাদের জানলার কাঁচে এসে আটকে গেছে। বাড়ির বাইরে চারিদিকে হাওয়ায় সব উড়ছে, কাঠের বাড়িটাও একটু একটু যেন কাঁপছে। এটা তো এই বাড়িরই ছবি। এখানে লেখা আছে যে যুদ্ধের সময় এই বাড়িটা জার্মান স্টেট পুলিশের আন্ডারে ছিল। ওনাদেরই কোনো কমান্ডার ছিল জে স্টাটফ। উনি ক্যাম্পের কাজ করতেন আর এই বাড়িতে নিজের ফ্যামিলিকে নিয়ে থাকতেন। চাকর হিসেবে মিস্টার স্টাটফ নিয়ে এসেছিলেন ক্যাম্পের থেকে একটি মহিলা আর তার মেয়েকে। ক্যাম্পের রেকর্ড এবং কমান্ডারের ওয়াইফের ডায়েরি থেকে জানা গেছে যে ওরা 1943-তে এসেছিলেন এবং 2 বছর এই বাড়িতে কাজ করেছেন। যাতে পালিয়ে না যায়, হাতে গলায় চেন বেঁধে বাড়ির নিচে বেসমেন্টে আটকে রাখা হতো ওদেরকে। যখন 1945-এ যুদ্ধ শেষের দিকে গড়াচ্ছে, তখন পূর্ব দিক বাদ দিয়ে সব দিকেই জার্মানরা নিজেদের হার প্রায় স্বীকার করে এসছে। কিন্তু সোভিয়েতরা লিথুয়ানিয়ার রাতের অন্ধকারে আস্তে আস্তে সেই মজবুত পূর্ব দিকটাকেও ঘিরে ফেলে। এই খবরটি কমান্ডারের কানে পড়তেই সে বুঝতে পারে সামনে হার নিশ্চিত। সে আর তার পরিবার ক্যাম্প ছেড়ে দক্ষিণে ওয়ারশয়ের দিকে পালায়। এই তাড়াহুড়োতে ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত ওরা 2 মানুষকে বেসমেন্টে আটকে রেখে চলে যায়। এই বেসমেন্টে মা মেয়ে অনেক দিন আটকে থাকে। শেষে জল না পেয়ে, খাবার না পেয়ে ওরা মারা যায়। যুদ্ধ শেষ হলে যখন স্টাটফের কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকেদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন এই আটকে থাকার মহিলার হাজব্যান্ড ওদেরকে খুঁজতে খুঁজতে এক সোভিয়েত সৈনিককে সাথে নিয়ে এই বাড়িতে আসে এবং তাদের মরা দেহ উদ্ধার করে। নবনীতার কথা শুনে তাপসের মুখ ফ্যাকাশে হয়ে এসেছে। হাতের আর পায়ের আঙুলগুলো পুরোই ঠান্ডা হয়ে এসছে। পেটটাও কেমন যেন একটা করছে। এই খবরটা উনি জানতেন না কেন? প্রফেসর অ্যাবেলফোর্ড কি এটা আগে থেকে জানতো? তাপস নবনীতার দিকে তাকালেন তো বুঝলেন নবনীতা আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে যেন তাপসের হাঁটুর থেকেও জোর বেরিয়ে আসলো, আর যেন শরীরের ওজন নেওয়া যাচ্ছে না। আস্তে করে বসে পড়লেন, গিন্নির দিকে তাকালেন। নবনীতা ওইখানেই দাঁড়িয়ে খবরের কাগজের দিকে তাকিয়ে, চোখে যেন জল ওর। কাজ করার সাথে সাথে ঘর আবার অন্ধকার হয়ে যায়। মাঝে মাঝে বাজের আলোতে গোটা ঘরটাই আলোকিত হয়ে উঠছিল। এখন বাইরের হাওয়াটা আরো জোর হয়ে এসেছে, সাথে বৃষ্টিও পড়ছিল। নবনীতা নড়ছিল না, একই জায়গায় দাঁড়িয়ে। ওকে তাপসবাবু ডাকতে যাবে এমন সময়ই একটা বাজ পড়াতে ঘরটা পুরো আলোকিত হয়ে উঠল। তাপস পরিষ্কার দেখতে পেলেন ওই আকৃতিটা ঠিক নবনীতার পেছনে, চুপ করে মাথাটা নিজের হাঁটুতে গুজে আকৃতিটি বসে আছে। বাজ না পড়লেও বোঝা যাচ্ছিল যে আকৃতিটি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিল। আরেকটি বাজ পড়াতে তাপস এবার মুখটা দেখতে, সেই মুখটা যেটা ও ওপরের ঘরের জানলাতে দেখেছিল বাইরের থেকে দাঁড়িয়ে। আস্তে আস্তে কান্নার আওয়াজ আসা শুরু হলো। আগে আকৃতিটি বোঝা যাচ্ছিল, কিন্তু এখন তাপসবাবু আর কিছু দেখতে পাচ্ছিলেন, শুধু কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে। আর উনি অনুভব করছেন যে ওই আকৃতিটি ওর দিকে এগিয়ে আসছে। তাপসের মুখের থেকে কথা বেরোচ্ছে, আবার বাঁচব। আকৃতিটি পুরো তাপসের সামনে, গলায় চেন বাঁধা আর চোখের থেকে জল পড়ছে। আকৃতিটি কিছু বলছে, কিন্তু সে বোঝার মতো আর হুঁশ নেই তাপসের। ওই 1 সেকেন্ডের আলোতেই তাপস নিজের গিন্নিকেও দেখতে পেল, এখনো খবরের কাগজের দিকে তাকিয়ে। ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। তাপসের গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। কান্নার আওয়াজটা থেমেছে, কিন্তু ওই আকৃতিটি যে আছে সেটা বোঝা যাচ্ছে। পরের তাপস দেখল যে আকৃতিটি এখন পুরো নবনীতার মুখোমুখি।
তাপস লাফ দিয়ে উঠে নবনীতার দিকে দৌড়ে গেল। ওর হাত শক্ত করে ধরে ওর কানে তাপস বলে উঠল, তুমি মরছো না কেন? কি হলো তোমার? হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিও না। তুমি তুমি মাটির দিকে তাকাবে, কিন্তু ওর দিকে তাকাবে না নবনীতা। ওর চোখের দিকে তাকাবে না। নবনীতা এতক্ষণে শেষমেশ কথা বলে উঠল। চলো, এখান থেকে এবার বেরোতে হবে। নবনীতা আস্তে আস্তে দরজাটির দিকে এগিয়ে দরজাটি টানতেই দেখলো দরজাটা খুলে গেল। আবার জ্বলছিল বারান্দার আলোটা, যেটা এতক্ষণ বন্ধ পড়েছিল। বৃষ্টিটাও থেমে এসেছে। হাওয়াটা এখনো চলছে, কিন্তু তার বেগ অনেক কম। হাড় হিম করে দেওয়া ঠান্ডা পড়েছে। নবনীতা তাপসের হাত ধরে ওনাকে দরজা দিয়ে বের করে আনে। আস্তে আস্তে নিজের হাঁটুতে জোর ফেরত পেয়েছে তাপসও। সিঁড়ি দিয়ে নেমেই দুজনের রুদ্ধশ্বাসে দৌড়ায় গাড়ির দিকে। পেছনে আবার কান্নার আওয়াজটা যেন একটু জোরে হয়ে যায়। এক সেকেন্ডের জন্য নবনীতা আস্তে হয়ে পড়ে, কিন্তু তাপস ওনার হাত ধরে টেনে এনে গাড়িতে বসায়। গাড়িটা স্টার্ট দিয়েই তাপস আর নবনীতা ওইখান থেকে বেরিয়েছে। প্রায় 2 ঘন্টার উপর ড্রাইভ করেছেন তাপস। নবনীতাও পাশে একদম চুপ করে বসে আছে। দেখতে দেখতে ভোরের আলো ফুটে এসেছে। গাড়ির হেডলাইটটা বন্ধ করতে করতে একটু মুখ ফিরিয়ে সূর্যের দিকে তাকালেন তাপস। সূর্য আর ওনার মাঝেই বসেছিল নবনীতা। এত সবের মধ্যেও তাপস না ভেবে পারলেন না যে নবনীতাকে কি সুন্দরটাই না লাগছে এই ভোরের আলোতে। আলো ফুটতেই নবনীতার হাতের দিকে নজর যায় তাপসের। হাতের কবজিতে আর গলাতে আবছা আবছা কালশিটে দাগ পড়েছে। এ কি, তোমার গলায় ঘাড়ের কবজিতে এত দাগ কেন? রাতটা খুব ভয়ঙ্কর ছিল গো। আই এম গ্ল্যাড দ্যাট ইটস ফাইনালি ওভার। এত বছর ধরে এত ঘুরেও কখনো এটা আশা করিনি যে এরকম কিছু দেখতে হবে। কত কষ্ট পেয়েছিল বলো তো মেয়েটা আর তার মাটা। এরকম অমানসিকভাবে ওরা পড়েছিল কয়েক সপ্তাহ। ভাবলেও কেমন একটা লাগছে। সায়েন্স নিজের জায়গায় ঠিকই আছে, কিন্তু সব জায়গায় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাপস বুঝতে পারে না নবনীতার উত্তরের মানে। তবে তাপস এটা জানে, যখন উপরে হঠাৎ নবনীতা ভেসে উঠেছিল হাওয়াতে আর তারপর পড়ে গেছিল হঠাৎ করে, তখন নবনীতার লেগেছিল। ওনার নিজের নবনীতাকে প্রশ্ন করাটাই বোকা বোকা লেগে। এখন পুরো শকে আছে। তাপস নিজেও আছে। কিছুক্ষণেই সামনে দেখলেন একটু পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে মানুষজনকে দেখে ভোরবেলায় খুব খুশি হলেন তাপস। গাড়িতে পেট্রোল ভরতে ভরতে জানলা দিয়ে নিচু হয়ে তাপস জিজ্ঞেস করলো নবনীতাকে যে কিছু খাবে কি। নবনীতা সায় দিল আর গাড়ির থেকে বেরিয়ে এসে দাঁড়ালো বাইরে। Hey, I have pump number 1. Think it's 3 gallon. Do you have any food? Sure, sir. What would you like to have? 1 coffee for me and a burger for the lady. Which lady, sir? Really? Is that a joke? Can't you see? বাক্যটার মাঝেই শব্দগুলো হারিয়ে গেল তাপসের মধ্যে। নবনীতা আস্তে আস্তে ওর থেকে দূরে চলে যেত। কাউন্টারের থেকে বেরিয়ে যতক্ষণে রাস্তায় এসে দাঁড়ালো তাপস, ততক্ষণে নবনীতা আর নেই।